অনেক সময় শোনা যায় সংসারে বাবারা শুধুমাত্র টাকা পয়সা দিয়েই কর্তব্য পূরণ করেন, অথবা বাড়ির কোনো দিকেই তাদের খেয়াল থাকে না। কিন্তু এই গল্পে বোঝা যাবে এক বাবার নিজের পরিবারকে হারিয়ে ফেলার ভয় কতটা তীব্র হতে পারে। মনোরম ভ্যাকেশনে ঘুরতে গিয়ে লোকটার পরিবার এক নির্জন আইল্যান্ডে আটকে যায়, যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তো বলছিলাম আজকের মুভি এক্সটর্শনের কথা। কেভিন রাইলি পরিবারের সাথে ছুটি কাটাতে ক্যারিবিয়ান দ্বীপে যাচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন, স্ত্রী জুলি ও ছেলে অ্যান্ডি। কেভিন একটা সরকারি হসপিটালের ডাক্তার। গন্তব্যে পৌঁছে একটা হোটেলে চেক ইন করে কেভিন রিসেপশনিস্টকে কিছু টাকা বাড়তি দিয়ে নিজেদের রুমটা আপগ্রেড করিয়ে নেয় এবং রুমটা তাদের সবারই খুব পছন্দ হয়। কেভিন আগেই হোটেল থেকে বেরিয়ে স্ত্রী ও ছেলের সাথে সমুদ্রে ঘুরবে বলে একটা বোট ভাড়া করার ব্যবস্থা করে, কিন্তু সেদিন কোনো বোট খালি না থাকায় যে লোকটি এখানে বোট ভাড়া দেয় সে কেভিনকে পরের দিনের জন্য রিজার্ভ করতে বলে। কিন্তু সে জানায় তার ছেলের খুব ইচ্ছে যে আজকেই তারা সমুদ্র ভ্রমণ করবে। কেভিন বারবার লোকটিকে ইনসিস্ট করায় লোকটি কিন্তু করেও কেভিনকে জানায় সে একজন লোকাল লোকের থেকে বোট ভাড়া করে সমুদ্রে ঘুরতে যেতে পারে। লোকটা কেভিনকে তার অ্যাড্রেস দিলে লোকটার সঙ্গে দেখা করে তার বোট 3 ঘন্টার চুক্তি করে ভাড়া নেয়। কেভিন লোকটাকে একবার নিজের পরিচয়পত্র দেখাতে চাইলেও লোকটি তা দেখতে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। বিনা ডকুমেন্টে সে ভাড়া দিয়ে দেয়। তারা 3 জন মিলে এইবার বেরিয়ে পড়ল সমুদ্র ভ্রমণে। প্রায় 1 ঘন্টা টানা বোট চালিয়ে অনেকটা পথ তারা এগিয়ে আসে। এইবার জুলি তাকে ফেরার পথ ধরতে বলে, কিন্তু অ্যান্ডি কিছুতেই রাজি হয় না এবং এত তাড়াতাড়ি সে কিছুতেই ফিরবে না। জুলি জানায় যে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, ফিরতেও তো টাইম লাগবে। জুলির কথা মতো কেভিন বোট ঘোরাতেই যাবে, তখনই অ্যান্ডি সামনে একটা আইল্যান্ড দেখতে পেয়ে সেখানে যাওয়ার জেদ করতে থাকে। কেভিনও ছেলের আবদার রাখতে স্ত্রীকে লাঞ্চের আগেই ফিরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে আইল্যান্ডের দিকে বোট ঘুরিয়ে নেয়। আইল্যান্ডে পৌঁছে তারা বাবা ছেলে মিলে এক্সপ্লোর করতে গেলে জুলি সেখানে বিচের উপর শুয়ে একটা বই পড়তে থাকে। একসময় তারা সবাই কিছুটা ক্ষুধার্ত বোধ করলে ফিরে আসার তোড়জোড় করতে থাকে। তবে কেভিন বোট স্টার্ট করতে গিয়ে দেখে বোটের ইঞ্জিন চালু হচ্ছে না। শত চেষ্টার পরেও ইঞ্জিন কিছুতেই চালু করতে পারে না। বেলা গড়িয়ে একসময় বিকেল হয়ে আসে। এখনো পর্যন্ত তারা এইখানেই আটকে। ছোটখাটো কোনো রকম নৌকা কিংবা কোনো ইয়টও তারা দেখতে পায়নি যেখান থেকে তারা সাহায্য চাইতে পারে। অ্যান্ডি চুপচাপ বালির উপর বসে নিজের মনে খেলা করছে। জুলি স্বামীকে জিজ্ঞেস করে যাদের বোট তারা কি খোঁজ খবর করতে এদিকে লোক পাঠাবে না। কেভিন জানায় এই সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এই বোটটা সে একটা লোকাল লোকের কাছ থেকে ধার করে এনেছে, যে কিনা তার নাম জানে না, পরিচয়পত্র দেখেনি এবং পুরো টাকাটাই ক্যাশ নিয়েছে। আর সবথেকে বড় কথা, তারা কোনো ফোন ক্যারি করছে না। লোকটা খুব সম্ভবত নিজের বোট খোঁজার জন্য পুলিশের কাছেও যাবে না। ফলে জুলি এই সব শুনে হতাশ হয়ে পড়ে এবং রাতে তারা সবাই সেই বিচেই আটকে থাকে। সকালে জুলি ঘুম ভেঙে উঠে বসে। তার পাশেই ছোট্ট অ্যান্ডি শুয়ে আছে। একটা দিন কেটে গেছে, তারা খাওয়া তো দূর, জলও খায়নি। স্বভাবতই তারা একটু দুর্বল হয়ে পড়েছে। কেভিন বোটটাকে ঠিক করতে তখন ব্যস্ত। জুলিকে জানায় বোটের ব্যাটারি খুব সম্ভবত খারাপ হয়ে গেছে। এমন সময় অ্যান্ডি উঠে খাবার জল চায়। কেভিন অ্যান্ডির মন অন্যদিকে ঘুরিয়ে রাখতে গল্পে পড়া জলদস্যুদের গুপ্তধন খুঁজতে যাওয়ার গল্প বলে। এমন সময় সেখান থেকে একটা নৌকা যাচ্ছে দেখতে পেলে তারা সবাই সাহায্যের জন্য সেই নৌকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু নৌকাটা আস্তে আস্তে তাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। কেভিন একটু হতাশ হয়ে পড়লেও হাল ছাড়ে না। সে জুলিকে বলে হয়তো এইখানে কিছুদিন তাদের খাবার ছাড়াই আটকে থাকতে হবে। জুলি বলে যে কিছুদিন খাবার ছাড়া আটকে থাকা অসম্ভব তো বটেই, সাথে খাবার জল ছাড়া তারা কিভাবে থাকবে। অ্যান্ডি এখনই তো জল তেষ্টায় কাতর হয়ে পড়ছে। চোখের সামনে বিস্তীর্ণ সমুদ্র, কিন্তু সেই জল তো খাবার যোগ্য নয়। তাই উপায় না থাকায় সেই রাতটাও তাদের বিচে কাটাতে হয়। পরদিন সকালে কেভিন অ্যান্ডিকে চেক করে এবং তাড়াতাড়ি জুলিকে উঠিয়ে জানায় অ্যান্ডির হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ছেলেকে চোখের সামনে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে জুলি কাঁদতে কাঁদতে কেভিনকে অনুরোধ করে তাতে ছেলেকে বাঁচিয়ে তোলার জন্য কিছু অন্তত করতে। কেভিন বলে যে ছেলেকে বাঁচানোর জন্য সবথেকে আগে তাদের এই আইল্যান্ড থেকে বেরোনো দরকার। যদি তারা কোনো বোটের থেকে সাহায্য পাওয়ার আশায় বসে থাকে
তবে কালকে সকালে না তারা আর না অ্যান্ডি জীবিত থাকবে। কেভিন আর দেরি না করে জুলি ও অ্যান্ডিকে নিয়ে বোট সমুদ্রে ভাসিয়ে দেয়। আইল্যান্ড থেকে কিছুটা দূরে আসার পর সে নিজেও শারীরিক ক্লান্তিতে জুলি ও অ্যান্ডির পাশে শুয়ে পড়ে। বিশাল সমুদ্রে তাদের ছোট্ট বোট একা ঢেউয়ের তালে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। সেই দিনটাও কেটে রাত হয়ে যায়। তারা সবাই সে নৌকার ভিতরে নির্জীবের মতো পড়ে থাকে। পরদিন সকালে দেখা যায় কেভিনদের নৌকো অন্য একটা আইল্যান্ডে গিয়ে আটকে গেছে। এইবার সে আইল্যান্ডে একটা মাছ ধরার ট্রলার দেখা যায়। ট্রলারে দুজন লোক এই আইল্যান্ডে এসছে। তাদের মধ্যে একজন এসে কেভিনদের অবস্থা দেখে প্রথমে তাদেরকে একটু পরিষ্কার খাবার জল দেয়। কেভিন তখন লোকটাকে অনুরোধ করে তার পরিবারকে হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য। লোকটা রাজি হয়ে অ্যান্ডিকে কাঁধে তুলে তাদের বোটের দিকে এগোতে থাকে, কিন্তু এইখানে তার মুখ দেখে মনে হয় সে অন্য কিছু চিন্তা করছে। অ্যান্ডিকে বোটে শুয়ে লোকটা কেভিনের কাছে এসে বলে সে যে তাদের জীবন বাঁচাচ্ছে এর জন্য তার কিছু টাকা লাগবে। কেভিন সঙ্গে সঙ্গে তাকে $10,000 দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু লোকটা সেখান থেকে এক পাও নড়ে না। মরিয়া হয়ে কেভিন তখন তাকে $40,000 দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তখন লোকটি বলে যে তার $1 মিলিয়ন লাগবে। কেভিন তাকে বলে যে তার কাছে এত টাকা নেই, কিন্তু লোকটা বলে সে যদি একবার এখান থেকে চলে যায় তাহলে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ এদিকে আসবে না, আর যদি কেউ আসেও ততক্ষণে তারা সবাই খিদে ও তেষ্টায় মারা পড়বে। কেভিন তখন কোনো উপায় না দেখে লোকটিকে $1 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিলেই তখনই লোকটা কেভিনের মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। যখন জ্ঞান ফিরল দেখে সে মাছ ধরার ট্রলারে শুয়ে আছে। সেটি সমুদ্রের উপর দিয়ে ছুটে চলেছে। কেভিন জ্ঞান ফেরার পর আশেপাশে স্ত্রী ও ছেলেকে দেখতে না পেয়ে সেই লোকটাকে জিজ্ঞেস করে যে তারা দুজন কোথায় গেল। লোকটা জানায় তার স্ত্রী ও ছেলে সেই আইল্যান্ডেই পড়ে আছে। যতক্ষণ না সে কেভিনের কাছ থেকে প্রতিশ্রুতি মতো $1 মিলিয়ন পাচ্ছে ততক্ষণ সে তাদেরকে উদ্ধার করতে যাবে না। কেভিন ভিতরে ভিতরে নিজের স্ত্রী ও ছেলের জন্য প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তারা এমনিতেই অনেকক্ষণ কিছু না খেয়ে থাকায় দুর্বল হয়ে পড়েছে। বিশেষত তাদের ছোট ছেলের অবস্থাও খুব একটা ভালো নয়। এই অবস্থায় নিজের স্ত্রী ও ছেলেকে আবার জীবন্ত দেখতে চাইলে এই লোকটার কথা না শুনে তার এখন আর উপায় নেই। তাই সে নিজেকে শান্ত করে। ট্রলারের পাশ দিয়ে একটা বোট ভর্তি মানুষজন আইল্যান্ডগুলোর দিকে যেতে দেখে। সে মনে করে যে কেউ না কেউ নিশ্চয়ই তার স্ত্রী ও ছেলেকে দেখতে পেয়ে তাদের উদ্ধার করতে পারে। ঠিক তখনই সেই লোকটি যেন কেভিনের মনের কথা বুঝতে পেরেই তার পাশে এসে বলে এখানে হাজার হাজার আইল্যান্ড রয়েছে এবং শুধুমাত্র সে জানে যে তার স্ত্রী ও ছেলে কোন আইল্যান্ডে আটকে। বেশি জ্বালাকি করলে সে নিজের স্ত্রী ও ছেলেকে কখনোই আর জীবিত দেখতে পাবে না। কেভিন এবার চুপচাপ সেই লোকটার মতো কাজ করতে থাকে। তারা শহরে এসে পৌঁছলে কেভিন নিজের বন্ধু বান্ধবের থেকে $1 মিলিয়ন ধার করে ও সেই টাকা ওই লোকটির অ্যাকাউন্টে ট্রান্সফার করে। লোকটা টাকা পাওয়ার পরে কেভিনকে নিয়ে তার স্ত্রী ও ছেলের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু এইখানে সে কেভিনকে কৌশলে অন্য একটা বোটের কেবিনে বন্ধ করে বলে 1 ঘন্টা পর্যন্ত তাকে এইখানেই থাকতে হবে ও সে যেন এই বোটটা চালিয়ে তাদের দুজনের ট্রলারের পিছনে আসে। বোটে বন্ধ হয়ে থাকায় কেভিন নিরুপায় হয়ে তাদের পিছনে চলতে থাকে। মাঝ সমুদ্রে পৌঁছে কেভিন দেখতে পায় ট্রলার থেকে লোকটা তাকে হাতছানি দিয়ে বোটটাকে তাদের ট্রলারের কাছে আনতে বলছে। কেভিন তাদের কাছাকাছি বোটটা নিয়ে যেতেই লোকটা ট্রলার থেকে বোটে চলে আসে এবং তাদের ট্রলারে থাকা একটা বর্শা দিয়ে কেভিনের বোট ভাঙতে শুরু করে। কেভিন কিছু বুঝে ওঠার আগে হু হু করে সমুদ্রের জল নৌকার ভাঙা অংশ দিয়ে ঢুকতে শুরু করলো। তার সঙ্গী জর্জ বারবার তাকে থামতে বলে, কিন্তু লোকটা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। কেভিন লোকটাকে বলে যে টাকা পাওয়া সত্ত্বেও সে তাদের সাথে এইরকম কেন করছে। সে কখনোই কারোর কাছে মুখ খুলবে না। নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে এসে নিজের দেশে ফিরত চলে যাবে, কিন্তু তার কোনো কাকুতি মিনতিতে কান না দিয়ে লোকটা চলে যায়। কেভিন ওদিকে জল ভর্তি কেবিনের মধ্যে মুখটুকু বার করে শ্বাস নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। একবার সে দম নিয়ে জলের তলায় এসে বোট কন্ট্রোল করার হ্যান্ডেল ভেঙে দরজায় আঘাত করতে থাকে, আর একটা সময় দরজার কাঁচ খুলে যায় ও কেভিন কোনো মতে সেখান থেকে বাইরে এসে সাঁতার কেটে সমুদ্রে ভেসে ওঠে। ঠিক তখনই সেখান দিয়ে একটা অন্য ইয়ট ভেসে আসছিল, যার লোকেরা কেভিনকে মাঝ সমুদ্রে সাঁতার কাটতে দেখে নিজেদের ইয়টে তুলে নেয়। কেভিনকে উদ্ধার করা হলে ডিটেকটিভ হ্যাগেন নামের একজন কেভিনের সাথে দেখা করে জানায় আমেরিকান এমবেসি থেকে তাদের ব্যাপারে জানানোর পর তার স্ত্রী ও ছেলেকে খোঁজার জন্য একটা সার্চ অপারেশনের আয়োজন করেছে, কিন্তু এটা একটা লম্বা সময় ধরে চলা সার্চ অপারেশন হওয়ায়
1 সপ্তাহের আগে তার স্ত্রী ও ছেলের কোনো খবর পাওয়া যাবে বলে মনে হয় না, এবং রাতে সার্চ অপারেশন চালানো খুব একটা সহজ নয়। কেভিন এদের কথায় খুব একটা ভরসা না পেয়ে আবার গিয়ে সেই ডিটেকটিভের সাথে দেখা করে তাকে জর্জ নামের ট্রলারে থাকা অন্য লোকটার ব্যাপারে জানায়। সে ডিটেকটিভ কেভিনকে বলে শুধু নামের উপর ভরসা করে জর্জ নামের একজনকে খুঁজে বের করা খড়ের গাদায় ছুঁচ খুঁজে বার করার মতন ঘটনা। আপাতত পুলিশ টিম যে ব্যাংক থেকে লোকটার অ্যাকাউন্টে কেভিনের $1 মিলিয়ন ট্রান্সফার হয়েছিল, সিসিটিভি ফুটেজ ধরে তার হদিশ বের করা হচ্ছে। এইখানে ডিটেকটিভ কেভিনকে জিজ্ঞেস করে তার স্ত্রীর কি ইন্স্যুরেন্স করানো আছে। তখন সে একটু অবাক হয়ে জানায় যে হ্যাঁ। তখনই এসে ডিটেকটিভ বলে একজন লোকাল লোকের থেকে বোট ভাড়া নেওয়া, কয়েকদিন নিরুদ্দেশ থাকা, তারপর হঠাৎ করেই ব্যাংকে গিয়ে মোটা অঙ্কের টাকা অন্য অপরিচিত লোকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা, এই সবই কেভিনের দিকে সন্দেহের তীর ঘুরিয়ে দিচ্ছে। হয়তো সে ইন্স্যুরেন্সের টাকা হাতাতে নিজের স্ত্রী ও সন্তানকে কিছু একটা করেছে। কেভিন ডিটেকটিভের কথা শুনে হতভম্ব হয়ে যায়। ডিটেকটিভ অবশ্য তখনকার মতো আর কিছু না বলে তাকে হোটেলে নামিয়ে দেয়। কেভিন হোটেলের ফাঁকা ঘরে টেবিলের উপর পানীয় জলের বোতল ও কিছু ফল দেখে তার স্ত্রী ও ছোট ছেলের কথা মনে পড়ে যায়। তারা না খেয়ে জল ও খাবারের জন্য হয়তো এখন ছটফট করছে। এখন তাদের কি অবস্থা তা কেভিন আন্দাজও করতে পারছে না। কেভিনের মনে পড়ে সেই লোকটার বলা কিছু কথা। তখনই সে হোটেলের লবিতে চলে এসে সেখানে ল্যাপটপ থেকে আশেপাশের আইল্যান্ডগুলোর ছবি প্রিন্ট আউট করে নেয়। একটা লোকের থেকে কেভিন সেখানে মাছ বেচাকেনা করে এমন কিছু লোকের ব্যাপারে জানতে পেরে ডিটেকটিভের সাথে এসে দেখা করে জানায় যে লোকটিকে এসে $1 মিলিয়ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে সেই লোকটা নিশ্চয়ই মাছ কেনা বেচা করে। তাই তাকে ধরতে গেলে এখানকার লোকাল ফিশ মার্কেট যেতে হবে। একবার তাকে ধরতে পারলেই তাকে চাপ দিয়ে সে আইল্যান্ডের নাম বলাতে পারলে কেভিনের স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু ডিটেকটিভ হ্যাগেন কেভিনের কোনো কথাই মানতে চায় না। ততক্ষণে হোটেলে এসে উপস্থিত হয় আমেরিকান এম্বাসি থেকে পাঠানো ব্রায়ান নামের একজন অফিসার। সে কেভিনকে শান্ত থাকতে বলে বোঝায় এইখানে তাদের প্রায়োরিটি হচ্ছে সার্চ অপারেশন ঠিকভাবে হ্যান্ডেল করা। কেভিন কিছুতেই তাদের বোঝাতে পারে না এখানে থাকা প্রত্যেকটা আইল্যান্ডে নিখুঁতভাবে সার্চ করতে গেলে প্রচুর সময় দরকার, এবং এত সময়ের মধ্যে তার স্ত্রী ও সন্তানের বাড়াবাড়ি কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু অন্য দেশে এসে সে আইনের বিরুদ্ধে নিজের ইচ্ছে মতো কিছু করে উঠতে পারছে না। ডিটেকটিভ কেভিনকে বলে আধা ঘন্টার মধ্যে তারা সার্চ অপারেশন শুরু করবে। ততক্ষণে কেভিন যেন হোটেলেই থাকে, কিন্তু কেভিন তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে কৌশলে হোটেলের অন্য দিক দিয়ে বেরিয়ে এসে ট্যাক্সিতে চড়ে সেখানকার লোকাল ফিশ মার্কেটের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে প্রচুর খোঁজাখুঁজি করেও সে জর্জ সেই লোকটার কোনো খোঁজ বের করতে পারে না। সে একবার ডিটেকটিভকে ফোন করলে ডিটেকটিভ তাকে তখনই হোটেল ফেরত আসতে বলে। কেভিন এইবার ডিটেকটিভকে স্পষ্ট বলে দেয় সে অনন্তকাল অপেক্ষা করতে মোটেও রাজি নয়। নিজের স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার জন্য সে নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাবে। ফোন কেটে কেভিন ট্যাক্সিতে উঠে বসলে একসময় ট্যাক্সি ড্রাইভারের হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়। কেভিনের মনে পড়ে ট্রলারে থাকা সেই লোকটার হাতেও কিছু সেলাইয়ের চিহ্ন ছিল। তাই সে উত্তেজিত হয়ে ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে লোকাল হসপিটালের খবর নিয়ে সেখানে যায়। আর এমনিতেও কেভিন ডুবন্ত বোট থেকে বেরিয়ে আসতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিল। কেভিন ডাক্তারকে নিজের অবস্থাটা বুঝিয়ে বলার চেষ্টা করে। ডাক্তার প্রথমে কেভিনের কথায় পাত্তা না দিলেও কেভিন তাকে নিজের ডাক্তারি পরিচয়পত্র দেখায় ও বারবার তাকে অনুরোধ করতে থাকে। ডাক্তার বলে সে কোনো রকম এথিক্স ব্রেক করতে পারবে না, কিন্তু কেভিনের পায়ে ব্যান্ডেজ হয়ে গেলে ডাক্তার কিছুক্ষণের জন্য রুম ছেড়ে বেরিয়ে গেলে কেভিন তার কম্পিউটার থেকে সমস্ত পেশেন্টের বায়োডাটা সার্চ করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কেভিন সেই লোকটার নাম ও ঠিকানা পেয়ে যায় যাকে সে এতক্ষণ ধরে খুঁজছে। লোকটার নাম মিগুয়েল কাবা। কেভিন আর দেরি না করে লোকটার ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইখানে কিছু সময় পর সে একটা ঘিঞ্জি এলাকার মধ্যে আসে। চারপাশে ফুটে রয়েছে দারিদ্রের ছাপ। হয়তো এই জন্যই মিগুয়েল তার থেকে $1 মিলিয়ন দাবি করেছিল। কেভিন কম্পিউটার স্ক্রিনের থেকে অ্যাড্রেসের স্ক্রিনশট আগেই নিয়েছিল, তাই সে এখন খুঁজতে থাকে 11 নম্বর বাড়িটা। এইটাতেই মিগুয়েল থাকে। 11 নম্বর বাড়ি খুঁজে পাওয়ার পর কেভিন দরজা নক করলে ভিতর থেকে একটা নারী কণ্ঠ জিজ্ঞেস করে সে কে ও তার কি দরকার। কেভিন তখন বানিয়ে বলে চারপাশে সে মিগুয়েলের অনেক নাম ডাক শুনেছে, তাই সে তাকে মাছ ধরার জন্য হায়ার করতে এসছে। হঠাৎ ভিতর থেকে সব চুপচাপ, তাই অন্য কোনো উপায় না দেখে কেভিন দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। ভিতরে ছিল মিগুয়েলের স্ত্রী ও তার অসুস্থ কন্যা সন্তান। কেভিনকে দেখে হঠাৎ করে তারা ভয় পেয়ে গেলেও মিগুয়েল কোথায় আছে সেই ব্যাপারে তার স্ত্রী কিছুতেই মুখ খোলে না। কেভিন তখন বাড়ির চারপাশে মিগুয়েলকে খুঁজতে শুরু করে।
আর ঠিক তখনই সে বাড়ি আসে। কেভিন তাকে তার স্ত্রী ও সন্তানের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে, তবে সে কিছুতেই রাজি না হলে একসময় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং কেভিন একসময় মিগুয়েলের মাথায় মেঝের সাথে ঠুকতে থাকে। স্বামীর এই অবস্থা দেখে মিগুয়েলের স্ত্রী ভিতর থেকে একটা বন্দুক এনে কেভিনের দিকে তাক করে। ঘরে চেঁচামেচির শব্দ পেয়ে হঠাৎ করে অন্য ঘর থেকে বেরিয়ে আসে আরেকটা ছোট্ট মেয়ে। সে মিগুয়েলের আরেক সন্তান। কেভিন এইবার তাকে হাতের কাছে পেয়ে হোস্টেজ বানিয়ে নেয় ও মিগুয়েলকে আইল্যান্ডের অ্যাড্রেস বলার জন্য চাপ দিতে থাকে। কিন্তু ততক্ষণে দুর্ভাগ্যবশত মিগুয়েলের স্ত্রীর হাত থেকে হারপুন গিয়ে তার বড় মেয়ের শরীর ভেদ করে গিয়ে লাগে কেভিনের পেটে, আর মেয়েটা সেখানেই মারা যায়। মেয়ের মৃতদেহ নিয়ে মিগুয়েলের স্ত্রী হাউ হাউ করে কাঁদতে থাকে। মিগুয়েল তখন রাগে অন্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে আহত কেভিনের উপর। কেভিন যখন ডাক্তারের চেম্বার থেকে মিগুয়েলের অ্যাড্রেস নিয়ে বেরিয়ে আসে, তখন চুপি সারে ড্রয়ার থেকে তুলে নিয়েছিল একটা সার্জিক্যাল ছুরি, আর এখন সেই ছুরি দিয়ে কেভিন মিগুয়েলের উপর আঘাত করলে সে তখনই প্রাণ হারায়। আর কেভিনও সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল দেখে সে হসপিটালের বেডে। পুলিশ ততক্ষণে তাকে মিগুয়েল ও তার মেয়েকে খুনের দায়ে অ্যারেস্ট করেছে। কেভিন দেখে তার একটা হাতে হ্যান্ডকাফ পরানো। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় ডিটেকটিভ হ্যাগেন, কিন্তু কেভিন তার সাথে কোনো রকম কথা বলতে চায় না। আরও কিছুক্ষণের মধ্যে সেখানে ব্রায়ানও চলে আসে। তাদের কথা থেকে কেভিন জানতে পারে তার স্ত্রী ও ছেলেকে খোঁজার জন্য যে সার্চ অপারেশনের আয়োজন করা হয়েছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। এই কথা শুনে কেভিন উত্তেজিত হয়ে পড়লে একজন পুলিশ তাকে শান্ত করতে আসলে কেভিন তাকে আহত করে তার বন্দুক ছিনিয়ে নেয় ও সেখান থেকে হাত কড়া খুলে কোনো রকমে পালিয়ে আসে। কিন্তু এই শরীর নিয়ে সে খুব একটা দূরে যেতে পারে না। একসময় ডিটেকটিভ তাকে দেখতে পেয়ে গেলে তার দিকে বন্দুক তাক করেও গুলি চালাতে পারে না। হয়তো সে কেভিনের মনের অবস্থাটা বুঝতে পারে, আর কেভিন সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কেভিন সেখানকার একটা ব্যস্ত মার্কেট এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। চারিদিকে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। সে একটা শার্ট টুপি দিয়ে নিজেকে কিছুটা আড়াল করে সেখানে থাকা একটা লোকাল পাবলিক বুথ থেকে ব্রায়ানকে ফোন করে জানায় তাকে ধরতে গেলে আগে জর্জের কল রেকর্ড বের করতে হবে। কিছুক্ষণ পর ডিটেকটিভ হ্যাগেন কেভিনকে ফোনে জানায় তারা জর্জের ফোন ট্রেস করে তাকে ফোন করেছিল, কিন্তু জর্জ মোবাইল অফ করে রেখেছে। এই কথা শুনে কেভিনের শেষ আশাটুকুও ফুরিয়ে যায়। সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটা ট্যুরিস্ট বাসে উঠে পড়ে। বাসটা কিছুটা এগিয়ে যাওয়ার পর কেভিন কাঁদতে থাকে। জর্জের খোঁজ পাওয়া গেলে হয়তো তার স্ত্রী ও সন্তানকে সে বাঁচাতে পারত, কিন্তু যেহেতু এখন জর্জ ফোন অফ করে দিয়েছে তাই তার স্ত্রী ও সন্তানকে সে দেখতে পাবে না। কাঁদতে কাঁদতে বাসের পিছন দিকে মুখ ঘোরালে কেভিন অপ্রত্যাশিতভাবে দেখতে পায় জর্জ সেখানেই বসে আছে। কেভিন তার নাম ধরে ডেকে উঠতে জর্জ তাকে দেখেই বাস থেকে লাফিয়ে নেমে পড়ে। কেভিনও তার পিছু করতে থাকে। কিছুটা দৌড়ানোর পর দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। কেভিন তখন পিছন থেকে জর্জকে ডেকে বলে সে শুধুমাত্র ওই আইল্যান্ডের ঠিকানাটা চায়। সে জর্জের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। এতক্ষণে জর্জকেও কিছুটা ভালো মানুষ বলে মনে হয়। অবশেষে জর্জ তার কথা শোনে এবং তার কথা মতো তাকে হেল্প করার জন্য কাছে আসতে থাকে। কিন্তু তখনই পিছন থেকে একটা গাড়ি এসে জর্জকে ধাক্কা মারলে জর্জ আহত হয়। কেভিন জর্জকে উদ্ধার করে সে গাড়ি করে তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। তাকে সেখানে পাঠানোর আগে জর্জকে এসে নিজের পকেট থেকে কিছু আইল্যান্ডের প্রিন্ট আউট বের করে দেখালে জর্জ একটা আইল্যান্ডের ছবির উপর নিজের আঙুল রাখলে কেভিন বুঝতে পারে এই আইল্যান্ডই এখন তার গন্তব্য। জর্জকে হসপিটালে পাঠানো হলে কেভিন দৌড়ে সেখানে বিচে এসে একজনের কাছ থেকে একটা বোট ভাড়া করতে চায়, কিন্তু সেখানে কাজ না হওয়ায় সে অন্য একটা গ্রুপের কাছে গিয়ে তাকে বোটে জায়গা দিতে বলে। তারা প্রথমে তার কাছ থেকে $5,000 চায়, কিন্তু কেভিনের কাছে এখন এত টাকা ছিল না, তাই বলে সে আগামীকাল তাদের পেমেন্ট করবে। কিন্তু তারাও এতে রাজি না হলে কেভিন তার নিজের কাছে রাখা পুলিশের বন্দুক বের করে উপরে ফায়ার করলে ছেলে মেয়েগুলো প্রাণ ভয় বোট থেকে বেরিয়ে এলে কেভিন সেই বোট নিয়ে একা সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। সমুদ্রের এক জায়গায় সে বোটে তেল ভরানোর সময় দেখতে পায় পুলিশের একটা বোট তাকে ধাওয়া করেছে। সেই গ্রুপের ছেলে মেয়েগুলো ততক্ষণে পুলিশকে বোট চুরি হওয়ার ব্যাপারে জানিয়ে দিয়েছিল। এদিকে কেভিনের পেটে মিগুয়েলের বাড়িতে যে ক্ষত হয়েছিল, অক্লান্ত পরিশ্রমের ফলে সেখান থেকে রক্তপাত শুরু হয়েছে। কেভিন তাই দ্রুত বেগে বোট চালাতে শুরু করে। পিছন থেকে পুলিশের নৌকাটা তাকে থামানোর জন্য বারবার ওয়ার্নিং দেয়, তাও সে কিছুতেই না থামলে পিছন থেকে তারা গুলি চালাতে শুরু করে। একসময় কেভিন নিজের কাছে থাকা পিস্তল বের করে, কিন্তু ফায়ার করে না। ইতিমধ্যে তার মাথায় দুটো খুনের মামলা ঝুলছে, তাই এখন সে আর কোনো রকমের হঠকারিতা না করে নিজের বিপদ বাড়াতে চায় না।
কেভিন বন্দুকটা ছুঁড়ে সমুদ্রে ফেলে দিয়ে বোটের দ্বিতীয় ইঞ্জিন চালু করে দিলে সমুদ্রের মাঝখান দিয়ে এসে বোট তীব্র বেগে ছুটতে থাকে। নিমেষের মধ্যেই কেভিন পুলিশদের চোখের আড়ালে চলে যায়। একসময় কেভিন পৌঁছে যায় সেই আইল্যান্ডে, যেখানে তার স্ত্রী ও সন্তানকে মিগুয়েল ফেলে রেখে গেছিল। আইল্যান্ডে নেমে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সে তার নিজের স্ত্রী ও সন্তানকে মৃতপ্রায় অবস্থায় দেখতে পায়। জুলিকে ডাকতে থাকলে সে কিছুটা সাড়া দিলেও অ্যান্ডির অবস্থা এই কদিনে আরও খারাপ হয়ে গেছে। কেভিন তাকে বারবার সিপিআর দিতে থাকে এবং অনেক চেষ্টার পর অ্যান্ডির শরীরে একটু স্পন্দন দেখা যায়। কেভিন তখনই তাকে কোলে তুলে বোটের ভিতর চলে এসছে, কিন্তু জুলি নিজের পায়ে হেঁটে বোট পর্যন্ত যে যাবে সে শক্তিও নেই। কেভিনও তখন তাকে কোলে তুলে বোটের দিকে এগোতে থাকে, কিন্তু তার শরীরেও আর এতদিনের টানাপোড়েনের পর শক্তি অবশিষ্ট নেই। তাই কেভিন সেখানেই জ্ঞান হারায়। তাহলে কি তার সব পরিশ্রম বৃথা যাবে? এতদূর আসার পরেও কি তার শেষ রক্ষা হবে না? মনে এইসব প্রশ্ন চলতে থাকার মাঝেই দেখা যায় একটা হেলিকপ্টার সেই আইল্যান্ডে এসে নামছে। জলপথে পুলিশরা কেভিনকে ধরতে ব্যর্থ হওয়ায় তারা আকাশ পথে পাড়ি দিয়েছিল। অর্থাৎ কেভিনের আশা পূর্ণ হয়েছে, সে নিজের পরিবারকে সুস্থ অবস্থায় আজ দেখতে পাবে। তো এই ঘটনার সাথে শেষ হয় আজকের মুভি। এটা দেখে বোঝা যায় এক বাবার অদম্য জেদ, পরিবারের প্রতি ভালোবাসা কখনো কখনো নিয়মের বেড়াজাল টপকে যেতেও পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলের সাথে জুড়তে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।